আমরা আমি না আমরা অঙ্ক অঙ্ক আজকে হচ্ছে মডিউল 6। মডিউল 6 আমাদেরকে প্রথমে বলেছে বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায়, বেতন কত 30% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি 1105 টাকা পায়। 1105 টাকা পাচ্ছে 30% বৃদ্ধি পাওয়ায়। 30%, রাইট? দুইটা জিনিস আমরা খেয়াল করি, একটা হচ্ছে 30% আর 1105 টাকা বৃদ্ধি পাওয়ার পরে, পরে না আগে? বৃদ্ধি পাওয়ায় 30% বৃদ্ধি পেয়ে আগে কিভাবে হলো, এটা পরে। বেতন বৃদ্ধি পাওয়ার পরে। আচ্ছা, তাহলে 30% বৃদ্ধি পেলে আগে বেতন ছিল যদি 100 টাকা, এখন কত হবে? আগে ছিল 100 টাকা, এখন হবে 130 টাকা। এবার আমরা উল্টা করি, উল্টা যদি করি সেক্ষেত্রে আমরা পাবো কি? 130-এ 100, তাহলে একে 100/130। আচ্ছা, আমাদের বের করতে বলেছে যে তার আগের বেতন কত ছিল, এখন কত বেতন হয়েছে? 1100। তাহলে 100-এর সাথে 1105 গুণ হবে, কত হয় উত্তরে? উত্তর কত? যদি 850, তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা 850। গুড। তো আমরা 1 নম্বর অঙ্কটা দেখলাম। পরে 2 নম্বর অঙ্ক দেখি আমরা। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলেন। আচ্ছা, 5% আয়কর দেন মানে 100 টাকা আয়কর দেন কত টাকা? এবার উল্টো করে ফেলি, 5 টাকা আয়কর দিলে মোট আয় 100 টাকা। 1 টাকা দিলে কত? কম না বেশি? 1 টাকায় কম, তাহলে 5 নিচে চলে আসবে। এখন তার বেতন কত? সরি, আয়কর দিচ্ছে কত? আসলে 600 টাকা, 600 উপরে চলে আসবে। তাহলে কত হবে? 5 আর 100 কাটাকাটি করলে 20, 20 গুণ 600 কত হয়? 12,000 টাকা। উত্তর পেয়ে গিয়েছি 12,000 টাকা। ঠিক আছে, পরের অঙ্কটা যদি আমরা একটু দেখি। যদি এখানে 600 টাকা না থেকে ধরো আমার মানে 100 টাকা, তুমি কি বলছো? 100 টাকায় দাও তুমি। হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ। মনে মনে বলতে কিরকম বলো? আমি তো মনে মনেই করলাম, আমি তো আর এরকম ভাবে করি নাই। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা পরে দেখবো। আমরা আগে শেষ করি, তারপরে আমরা আলোচনা করবো, ঠিক আছে? একটি 9 ফুট দৈর্ঘ্য ও 12 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট। 9 ফুট দৈর্ঘ্য ও 12 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট। দৈর্ঘ্য কত? প্রস্থ কত? আচ্ছা, এর ঘরের 60% ঢেকে আছে। তাহলে 9 আর 12 গুণ করলে কত হয়? 96। কি কত? 96 বর্গ ফুট। আচ্ছা, 96 বর্গ ফুটে ঢেকে আছে কত? 9 আর 12 হচ্ছে 108। 108 বর্গ ফুট। 108 বর্গ ফুটে ঢেকে আছে 60%। তাহলে পুরা ঘরের মানে ঘরটির ক্ষেত্রফল কত বর্গফুট? আচ্ছা, তার মানে কার্পেটটা হচ্ছে ঘরের 60%। তাহলে 108 যদি হয়, সেটা হচ্ছে 60%, তাই না? 60% হলে 108। হ্যাঁ, 1% হলে 108/60। আর পুরা ঘর মানে হচ্ছে 100%। তাহলে 108-কে 6 দিয়ে কাটো, কত হয়? প্রথমে 0 0, আর 6 1 6, 48, 6 8 48, সুতরাং 180 বর্গফুট। ঠিক আছে? কোন পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো।
উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? আমরা একটা সেট আঁকি। প্রথমে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা একটা সেট আঁকি, যে সেটের মধ্যে আমরা দেখব একটা সেটকে মাঝখানে ইন্টারসেক্ট করে দিব। এরকম একটা সেট, মাঝখানে ইন্টারসেক্ট আর একটা সেট। আচ্ছা, প্রথম সেটটা হচ্ছে 80, পরের সেটটা 70, ইন্টারসেকশনটা 60। ঠিক আছে, প্রথম সেটটা 80, পরের সেটটা 70, ইন্টারসেকশনটা হচ্ছে 60। আচ্ছা, তাহলে পরীক্ষায় 80% গণিত, 70% বাংলা, উভয় বিষয়ে 60। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? মোট পরীক্ষার্থী তো 100 ধরে নিই, যদি যদি ধরে নিই। হ্যাঁ, তাহলে শোনো, এখনো গণিতে পাশ করেছে 80 জন, এটা বোঝার চেষ্টা করো। গণিতে পাশ করেছে 80 জন, ঠিক আছে? আচ্ছা, এই 80 জনের মধ্যে 60 জন আছে, যে 60 জন বাংলায়ও পাশ করেছে। তাহলে শুধু গণিতে পাশ করেছে কতজন? 20 জন। আচ্ছা, এরপরে বাংলায় পাশ করেছে 70 জন। 70 জনের মধ্যে 60 জন হচ্ছে গণিতেও পাশ করেছে। শুধু বাংলায় কত? 10। তাহলে শুধু গণিত কত? শুধু গণিত আমরা আগে বের করলাম কত? শুধু গণিত 20, শুধু বাংলা 10, আর বাংলা এবং গণিত দুটোতেই পাশ করেছে 60। কত হয়? 90। তার মানে এই 90 জন ছাত্র বা ছাত্রী কোনো না কোনো বিষয়ে পাশ করেছে। 60 জন তো আসলে পাশ করেছে দুটোতে, 20 জন পাশ করেছে একটিতে, আর 10 জন পাশ করেছে আরেকটিতে। এই 20 জন এবং ওই 10 জনের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই, এরা আলাদা ব্যক্তি। 60 জন হচ্ছে দুটোতেই, এরা কমন ব্যক্তি। তাহলে এরা কোনো না কোনো বিষয়ে পাশ করেছে। সুতরাং কোনো বিষয়ে পাশ করতে পারে নাই কতজন? 10 জন। বুঝেছি? তাহলে আমাদেরকে কি বের করতে হবে? যে প্রথমে বের করতে হবে যে মানে বাংলায় শুধু গণিতে ফেল করেছে কত, শুধু বাংলায় ফেল করেছে কত। ঠিক আছে, সেটা আমরা বের করলাম। বের করে তারপরে আমরা উভয় বিষয়ে যে পাস, আর সরি, শুধু বাংলায় পাস করেছে কতজন এবং গণিতে পাস শুধু গণিতে পাস করেছে কতজন, পাস শুধু একটা সাবজেক্টে পাস করেছে এটা বের করলাম। বের করে মোট টোটাল পাস করেছে, কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে সেটা বের করলাম। বের করে টোটালটাকে আমরা 100 থেকে বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। একটি গ্রামে 40% লোক ডায়াবেটিক্সে আক্রান্ত এবং 25% লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত। সুতরাং এটা একই অঙ্ক, একই ধরনের অঙ্ক, এটা আমরা এখন আর দেখবো না। যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা 90 নম্বর পায়, তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসাবে গড় নম্বর কত? 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80, 10 জন ছাত্র গড়ে শতকরা 90 নম্বর পায়, 25 জন ছাত্রের শতকরা হিসাবে 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80, 10 জন গড়ে শতকরা 90, 25 জন। তার মানে আচ্ছা, আমি 15 জন ছাত্র, প্রত্যেকে পেয়েছে গড়ে 80, 15 জন, মোট নম্বর কত? 900। মানে 18 গুণ 80 গুণ 15 হলে কত হয়? 1200। হ্যাঁ, তুমি 900 কেন বললা? হ্যাঁ, 1200। 15 গুণ 80, আর একটা হচ্ছে 10 জন ছাত্র 90 করে পেয়েছে, মোট নম্বর কত পেয়েছে? 900। তাহলে আমি ছাত্র পাচ্ছি এদিকে 25 জন, মোট নম্বর পাচ্ছি 2100। 2100 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে গড় নম্বর কত? 84। ঠিক আছে, আমি 2100 হচ্ছে আমার মোট নম্বর, 25 জন ছাত্রের মোট নম্বর। তাহলে একজন ছাত্রের গড় নম্বর কত? 2100 ভাগ 25, এটা অ্যান্সার হচ্ছে 84। ঠিক আছে, বোঝা গিয়েছে? তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা আমাদের কি বলেছে? পরেরটা কি বলেছে? একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল। ক্লাবের যতজন সদস্য ছিল সব সদস্যই ভোট দিল। সুমন 25%, ফারুক 35%, বাবু অবশিষ্ট 200 ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল?
সুমন পেয়েছে 25%, ফারুক পেয়েছে 35%। সুমন আর ফারুক মিলে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 60%। তাহলে বাবু কত পার্সেন্ট ভোট পেয়েছে? 40%। বাবু 40%। 40% সমান হচ্ছে 200। 1% সমান কত? 200/40। 100% সমান কত? করে 100 গুণ হবে। 500। বোঝা গিয়েছে? তাহলে 500 হচ্ছে মোট ভোট, তাই তো? আমাকে বের করতে বলেছে সুমন কত ভোট পেল। সুমন সুমন পেয়েছিল হচ্ছে 25%। তাহলে 500 এর 25% কত হয়? তাহলে সুমন কটা ভোট পেল? সবাই ক্লিয়ার? পরেরটা দেখি, আমরা সবগুলো শেষ করে পরে আমরা আলোচনায় আসবো। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 5:6, এতে শতকরা কত লাভ হয়? আচ্ছা, শতকরা লাভ তো ক্রয় মূল্যের উপরে ধরি। যদি ক্রয় মূল্য হয়, যখনই আমি বলেছি, আমরা আগের দিন একটা জিনিস শিখেছিলাম, যখনই বলবো শতকরা আমরা অ্যাসাম্পশন করবো হচ্ছে, ধরবো হচ্ছে 100, তাই না? আচ্ছা, তাহলে 5:6। যদি ক্রয় মূল্য হয় 100, ক্রয় মূল্য কত হবে? যদি ক্রয় মূল্য হয় 5, বিক্রয় মূল্য হবে 6, তাহলে 1 হলে বিক্রয় মূল্য কত? 6/5। আর 100 হলে বিক্রয় মূল্য কত? করে 100 দাও। 6 গুণ 100/5, 120। তাহলে 100:120 হয়ে যাবে না? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120, লাভ শতকরা 20%। আমি 5 টাকা লাভ, কিন্তু আমরা যেহেতু আমরা একটা অ্যাজাম্পশন করতেছি, আমরা বলেছি যে যে কোনো অঙ্ক যখনই আমি দেখবো শতকরা, সাথে সাথে আমি 100 চলে যাবো। ঠিক আছে, 120% না, 120 টাকা। আমরা তো 100 টাকা ধরেছিলাম। 100 টাকায় 120 টাকা বিক্রি হচ্ছে, তাহলে লাভ হচ্ছে 20 টাকা। 100 টাকায় লাভ যদি 20 টাকা হয়, সেটাই পার্সেন্টের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা দেখি। জাকারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো? 25% লাভে মানে কি? 25% লাভে মানে হচ্ছে, ক্রয় মূল্য যদি হতো 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে কত? 125 টাকা। আমরা তাহলে উল্টা করি। 125 টাকা বিক্রয় মূল্য হলে, না, সে গাড়িটি কত দামে সে কিনেছে তো অলরেডি, তাহলে আমরা সোজা সরাসরি নিয়ম, এখানে উল্টা করার দরকার নেই। কত দামে বিক্রয় করলো? কত দামে বিক্রয় করলো? 100 টাকায় কিনলে বিক্রি করে 125 টাকায়। এক 1 টাকায় কিনলে 125/100। আর 2500 টাকায় কিনলে 2500 উপরে চলে যাবে। তো 125 গুণ 25 কত হয়? 125 গুণ 25। 125কে 25 দিয়ে গুণ করো। 3125, তাই তো? 3125 টাকা। তোমার কাছে যেটা মনে হচ্ছে সহজ, আমার কাছে সেটা মনে হচ্ছে কষ্ট। তুমি আগে আগে 625 টাকা বের করে সেটার সাথে 2500 টাকা যোগ করতে গেলে, এন্ড পরীক্ষা হলের মধ্যে তুমি, আমি যদি এইখানে উত্তরের মধ্যে যদি এরকম দিতাম যে 625 টাকা, ওইখানে একটা অপশন আছে, আমার তো মনে হয় শতকরা 20 জন পরীক্ষার্থী 625 দিয়ে চলে আসবে। ঠিক আছে। তো তোমাদেরকে যখন শিখবা, আমার কেন 625 আলাদা বের করতে হবে? 25% লাভে বিক্রয় করলো, সে কত দামে বিক্রয় করলো? 100 টাকা ক্রয় করে বিক্রয় মূল্য 125 টাকা, আমার এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, সরাসরি বিক্রয় মূল্য পাবো, আমি একটা ফিগার পাবো। ঠিক আছে, আমি কেন যোগ করবো? আমাকে যেটা জিজ্ঞেস করতে, মানে যেটা করতে বলেছে, সেটা যদি আমি সরাসরি করতে পারি,
আমি অবশ্যই সেটাই সরাসরি করব। পরেরটা আমরা দেখি, একটি চেয়ার 180 টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, চেয়ারটির ক্রয় মূল্য কত? আমরা একটু আগে যেটি শিখলাম সেটি যদি আমরা দেখি, অর্থাৎ ক্রয় মূল্যটি আমরা 100 টাকার মধ্যে বের করে ফেলবো। 20% লাভে, 20% লাভে যদি 100 টাকায় কিনি, বিক্রয় মূল্য হয় 120 টাকা। ঠিক আছে, আমার এখানে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে। সুতরাং এবার আমরা চলে আসি, 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে 100/120, আর 180 টাকা হলে উপরে 180 চলে যাবে। শূন্য শূন্য কাটো, 12 দিয়ে 18কে কাটলে হয় 9, এদিকে হয় 6, 6কে আবার কাটো, এটা হবে হচ্ছে 2, উপরে হবে 3, 50, 150 টাকা। ঠিক আছে, সুতরাং এটার উত্তর হচ্ছে কত? 150 টাকা। টাকায় 3টি জিনিস ক্রয় করে টাকায় 2টি জিনিস বিক্রয় করলে শতকরা লাভ হবে কত? ঠিক আছে, 3টি এবং 2টি, যদিও আমরা বলেছিলাম যে আমরা লসাগু, সরি, আমরা যখনই শতকরা হবে আমরা 100-র মধ্যে চিন্তা করব। এখানে 100 না, আমরা 100-র মাল্টিপল নিয়ে চিন্তা করি, কারণ 3টি তো। তো 3কে 100-র মধ্যে 3 তো ভাগ হয় না। ঠিক আছে, এই জন্য আমরা 3 আর 2 এর লসাগু কত হয়। যখন আমরা দেখবো যে যে কোনো একটা কম্পোনেন্ট ভাগ হচ্ছে না, একটু মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করো। যে কোনো এরকম এই যে টাকায় কেনা, এর মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট, মানে যে কোনো একটা সংখ্যা, সেটা 100 দিয়ে মানে সেই সংখ্যাটা 100-কে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তখন আমরা লসাগু করে ফেলবো। এই দুইটা সংখ্যা যেটা আছে সেটাকে লসাগু করবো। লসাগু করে লসাগুটাকে 100 দিয়ে গুণ করবো। গুণ করলে যে সংখ্যাটা হবে আমার অ্যাজাম্পশন হবে সেই সংখ্যাটা। তো এখানে আমি অ্যাজিউম করবো যে আমি জিনিস কিনবো হচ্ছে 600 পিস, 600 পিস জিনিস কিনবো। ঠিক আছে, এবার আমরা চলে আসি, তাহলে টাকায় 3টি জিনিস ক্রয় করে টাকায় কেনা যায় 3টা, তাই না? টাকায় কেনা যায় 3টা, তাহলে 600টা কিনতে আমার কত টাকা লাগবে? টাকা 1 টাকায় পাওয়া যায় 3টা, 600টা কিনতে লাগবে 200 টাকা। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে 200 টাকা লাগবে হচ্ছে 600টা কিনতে। আচ্ছা, আর 600টা বিক্রি করব কত টাকায়? 2 টাকা করে, প্রতি টাকায় বিক্রি করব 2টা, তাহলে 600 টাকা, 600টা জিনিস বিক্রি করব আমি 300 টাকায়, তাই না? শেষ করতে দাও। 1 টাকায় পাওয়া যায় 3টা, তাহলে 3টা জিনিসের দাম 1 টাকা। আমি বলেছি 600টা জিনিসের দাম কত? 3টার দাম 1 টাকা, 600টার দাম 200 টাকা, কারণ একটার দাম 3 হচ্ছে উপরে, নিচে সরি, একটার দাম 3টার দাম 1 টাকা, একটার দাম 1/3, 600টার দাম উপরে 600, 200 টাকা। যখন আমি বিক্রি করছি, আচ্ছা ওইটা আমরা তাহলে ওইভাবে আমরা আসি, একটু লিখে লিখে দেখি। আমরা ওটা বলি যে আমরা বলেছি যে 600টা জিনিস, টাকা 600 না, 600টা জিনিস। ঠিক আছে, 600টা, হ্যাঁ, যেহেতু মানে বলেছে যে টাকায় 3টি জিনিস আর টাকায় 2টি জিনিস, আমরা 3 আর 2 এর লসাগু করেছি 6, এবার 6কে 100 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, 6কে 100 দিয়ে গুণ করেছি। আচ্ছা, তাহলে আমরা ওইভাবে যদি আসি যে 6কে, আমার কাছে 100টা জিনিস না, 6কে আমরা 100 দিয়ে গুণ করে 600 টাকা, 100 টাকা দিয়ে গুণ করে 600 টাকা পেলাম। এবার একটু উল্টা ভাবে করতেছি আমি, তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, উল্টা ভাবে। 600 টাকা, 600 টাকায় আমি কয়টা জিনিস কিনতে পারবো? টাকায় জিনিস কিনতে পারি হচ্ছে 3টা, 600 টাকায় কিনতে পারি 1800টা, 1800 পিস। 600 টাকায় কিনতে পারি 1800টা, তাই না? এবার আসি, 1800টা পিস আমি কত টাকায় বিক্রি করতে পারবো? 1800টা পিস টাকায় বিক্রি করি 2টা, তাহলে 1800টা পিস বিক্রি করতে পারবো 900 টাকায়। ঠিক আছে, তাহলে 600 টাকায় লাভ হলো কত? 900 টাকায় বিক্রি করছি। আমি শেষ করি, তারপর উত্তর। 600 টাকায়, 600 টাকায় জিনিস কিনছি, 900 টাকায় বিক্রি করছি, লাভ হয়েছে কত সেটার উত্তর দাও। 600 টাকায় জিনিস কিনছি, 900 টাকায় বিক্রি করছি, কত লাভ হয়েছে? কত টাকায় 300 টাকা লাভ হয়েছে? কত টাকায় 300 টাকা লাভ হয়েছে? 600 টাকায় 300 টাকা লাভ হয়েছে। 1 টাকায় কত হয়েছে? 300/600। 100 টাকায় কত হয়েছে? উপরে 300 গুণ 100, নিচে 600, 50। তাহলে 50% লাভ হয়।
একটু দাঁড়াও, তারপর আমি তোমার উত্তর নিচ্ছি, প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ বলো, এবার প্রশ্ন বলো। আমি প্রথমে জিনিস বলতেছিলাম, পরে যেহেতু তোমাদের কনফিউশন হচ্ছিল এই জন্য আমি জিনিস না বলে টাকাতে চলে গেছি। 600 টাকা, 3 আর 2 এর লসাগু 6, 6 কে 100 দিয়ে গুণ করেছি, 600 টাকা পেয়েছি। এবার আমার বলা আছে টাকায় 3টি, টাকায় 3টি হলে 600 টাকায় 18টি, কিনে ফেললাম 18 পিস, 18টা কলম, 1800 পিস কলম কিনে ফেললাম। 1800 পিস, প্রতি টাকায় 3টা করে কলম পাওয়া যায়, তাহলে 600 টাকায় 1800টা কলম পেয়ে গেছি। এবার আমি গিয়ে বলছি যে আমার কাছে তো 1800টা কলম আছে, প্রতি টাকায় আমি 2টা করে কলম বেচবো, তাহলে 1800টা কলম আমি কয় টাকায় বেচতে পারবো? 900 টাকায় বেচতে পারবো। 1800টা কলম আছে তোমার কাছে, তোমাকে আমি বাজারে পাঠালাম, গিয়ে বললাম যে তুমি একটা 1 টাকা করে দিবা, এক দোকানে গিয়ে 1 টাকা করে নিবা আর 2টা করে কলম দিবা, 2টা করে কলম 1 টাকা করে পাবা। তাহলে তুমি 1800টা কলম দেওয়ার পরে মোট কয় টাকা পাবা? 2 টাকা করে কলম দাও, 2টা করে কলম 1 টাকা করে পাও, তাহলে 1800টা কলম দেওয়ার পরে কয় টাকা পাবো? 1800টা 2 দিয়ে ভাগ করতে হবে, খুব সাধারণ একটা জিনিস, 900 টাকা। তাহলে তুমি তুমি জিনিসটা কিনেছিলে 600 টাকায়, বিক্রি করলে 900 টাকায়, লাভ হলো কত? আচ্ছা, তাহলে এবার তুমি আর আমার করারও দরকার নেই, 600 টাকায় 300 টাকা লাভ হয়, 100 টাকায় 50 টাকা লাভ হবে, এইটুকু তো আমরা বুঝতে পারি, তাহলে 50% উত্তর। আমরা এটাকে আরো সহজ করে ফেলতে পারি, আমরা এটাকে কঠিন করছিলাম এই কারণে বোঝানোর জন্য। আমরা যদি জিনিসটা এরকম দেখি যে মানে টাকায় 3টি আর টাকায় 2টি, ঠিক আছে, এটা যদি আমরা ওই মানে টাকায় 3-এর 1 আর 3-এর 2 মানে 2-এর 1, ঠিক আছে, টাকায় 3টি মানে একটির দাম হচ্ছে 3/1, হ্যাঁ, আর একটির বিক্রয় মূল্য হচ্ছে মানে 1/3 আর 1/2, বড় 1/2 বিয়োগ করো, বিয়োগ করলে উত্তর হবে হচ্ছে 1/6, তাহলে একটিতে লাভ হয় 1/6 টাকা, তাহলে কিনেছিল 1/3 টাকায়, 1/3 টাকায় 1/6 টাকা, 100 টাকায় 50 টাকা। এভাবে করতে পারো যদি তোমার ভগ্নাংশের অঙ্ক করতে সমস্যা মনে না হয়, তাহলে এভাবে করতে পারো, ঠিক আছে। ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? খুবই সহজ, আমরা এটা দেখবো না, আগে করেছি। আচ্ছা, এখন আমরা যেটি করব সেটা হচ্ছে যে এই যে আমরা কত 11 পর্যন্ত আমরা দেখলাম, 12 থেকে 25, এখন বাজে হচ্ছে 10টা 49, ঠিক 11টা পর্যন্ত তোমাদের সময়, 11 মিনিট, আমরা এটা করে ফেলি।